এত বেশি রক্তক্ষরণ হয়, এত বেশি পেইন হয় যে মানুষ সেটা টলারেট করতে পারে না। জানেই না সে প্রেগনেন্ট, কিন্তু সে ফার্মেসি দোকানে গিয়ে বলল কি যে ভাই আমার তো মাসিক বন্ধ, হয়তো বা বাচ্চা কনসিভ করতে পারে, আপনি আমাকে একটা ওষুধ দেন। এমনও পেয়েছি যে আনম্যারিড মেয়ে, সে হচ্ছে যে তার মা তাকে ওষুধটা দিয়েছে যে এটা খেয়ে ফেলো, তোমার পিরিয়ডটা ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শামসুন্নাহার স্বপ্না। আমি আজকে কথা বলবো একটি অ্যাওয়ারনেস বা সচেতনতা সম্বন্ধে, যেটি হচ্ছে যে আজকাল আমরা চেম্বারে এমন পেশেন্ট পাই যারা অলরেডি একটা আনপ্ল্যান্ড প্রেগনেন্সি নিয়ে চলে আসে। এই আনপ্ল্যান্ড প্রেগনেন্সি নিয়ে চলে এসে আমাদেরকে বলে যে কিভাবে আমরা টার্মিনেশনে যাব, এটা কি কোনো ওষুধ খেয়ে করা যাবে কিনা বা কোনো প্রসিডিউরের মাধ্যমে করা যাবে কিনা, কোনটা করলে ভালো হয়। এটা যেমন একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আসে অলরেডি তারা ফার্মেসি থেকে ওই প্রেগনেন্সি টার্মিনেশনের যে ওষুধটি সেটি খেয়ে আসে। খেয়ে সে আমাদেরকে এসে বলে যে আমি তো এরকম প্রেগনেন্সি টার্মিনেশনের ওষুধ খেয়েছি, এখন কি করা উচিত, বা আমার তো সমস্যা হচ্ছে। অনেকে এমন পর্যায়ে আসে যে প্রচণ্ড ব্যথা নিয়ে আসে এবং প্রচণ্ড রক্তক্ষরণ, তার লাইফ রিস্ক আছে, এরকম একটা সিচুয়েশনেও আমাদের কাছে চলে আসে। এই তিনটা গ্রুপের কথা আমি অল্প অল্প করে বলবো। আর সচেতনতার কথা কেন বললাম, যে এমআরএম মানে মেডিকেল টার্মিনেশনের জন্য আমরা যে মেডিসিনটা ব্যবহার করি, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামেই সেটি আছে। এই ওষুধটি আসলে এভাবে নেওয়াটা ঠিক না। একজন ডাক্তারের কাছে গিয়ে সে প্রেগনেন্সি টেস্ট যেমন পজিটিভ আসলো, পরবর্তীতে একটা আলট্রাসোনোগ্রাম করে দেখে শুনে তারপর তার জন্য এই ওষুধটা প্রয়োগ করা যাবে কিনা, এটার সাইড ইফেক্টগুলো কেমন, এটার প্রপার সিস্টেমটা কি, নিয়মটা কি, সেটা জেনে তারপর কিন্তু খাওয়া উচিত। কারণ ওই যে বললাম লাইফ রিস্ক আছে এটাতে। এত বেশি রক্তক্ষরণ হয়, এত বেশি পেইন হয় যে মানুষ সেটা টলারেট করতে পারে না অনেক। তো সেই জায়গা থেকেই আসলে বলা। আবার এরকম একটা গ্রুপ আছে যারা হচ্ছে যে জানেই না সে প্রেগনেন্ট, কিন্তু সে ফার্মেসি দোকানে গিয়ে বলল কি যে ভাই আমার তো মাসিক বন্ধ, হয়তো বা বাচ্চা কনসিভ করতে পারে, আপনি আমাকে একটা ওষুধ দেন। তখন সেই গ্রুপটাও কিন্তু প্রেগনেন্সি জানেই না, ইভেন তারা স্ট্রিপ টেস্টটাও করেনি, তারা ওষুধটা খেয়ে ফেলে। আবার এমনও পেয়েছি যে আনম্যারিড মেয়ে, সে হচ্ছে যে তার মা তাকে ওষুধটা দিয়েছে যে এটা খেয়ে ফেলো, তোমার পিরিয়ডটা ক্লিয়ার হয়ে যাবে। এই ধরনের ঘটনাগুলো আসলে অনাকাঙ্ক্ষিত এবং এই জন্যই সচেতনতাটা আসলে দরকার। এই যে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এটার জন্য যে ওষুধটা নির্ধারিত, সেই ওষুধটি খেতে হলে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে, যদি সে স্ট্রিপ টেস্টে পজিটিভ আসে তখনই এই ওষুধ খাওয়া উচিত না বা ঠিক হবে না। এটার জন্য তাকে একটা আলট্রাসোনোগ্রাফি করতে হয়। এই আলট্রাসোনোগ্রাফি আমাকে বলে দিবে যে আসলে যে সে গর্ভধারণ করেছে এই ভ্রূণটা কি জরায়ুতে এসেছে কিনা নাকি অন্য কোথাও আছে। যেমন ইকটোপিক প্রেগনেন্সি সম্বন্ধে বলি, যে টিউবে আছে বা কিছু, সেই ক্ষেত্রে তো এই ওষুধটা নেওয়া যাবে না, এটা তো অনেক তার জন্য ক্ষতিকারক। সে জরায়ুতে থাকলেও সেই ভ্রূণটার বয়স কত সেটাও তো জরুরি। 8 সপ্তাহ বা বড় জোর 9 সপ্তাহ পর্যন্ত সে সেফলি এটা নিতে পারলো। এর পরবর্তী অনেকে এরকমও দেখে যে 16 সপ্তাহ 18 সপ্তাহ এরকম হয়ে গেছে, সে এমএম কিট খেয়ে আসছে বা মেডিকেল টার্মিনেশনের জন্য ওষুধটি সেটি নিয়ে আসছে। এই যে প্রপার একটা নিয়ম, সঠিক যে একটা পদ্ধতি, এটা আপনি কিভাবে জানবেন যদি আপনি ডাক্তারের শরণাপন্ন না হন? এভাবে ওষুধটা খেলে তো আপনাকে আসলে এই ওষুধ কাজ করবে না। তো সেই জন্য আমাদের কি করতে হবে, যে ওষুধটি খাওয়ার আগে একটা আলট্রাসোনোগ্রাম করে নিতে হবে এবং সেটার যে সিস্টেমটা, যে প্রথম দিন এটা হলো একটা পাতার মধ্যে এক পাশে একটা ওষুধ আরেক পাশে 4টা ওষুধ থাকে। তো এই প্রথম ওষুধটা হচ্ছে সে পানি দিয়ে গিলে খেয়ে ফেলবে এবং সেটা খাওয়ার 24 ঘন্টা পরে বা 24 ঘন্টা পরেই খেলে ভালো হয়, অথবা 12 ঘন্টা পরেও অনেকে খেতে পারে। 4টা ট্যাবলেট 2 গালে রাখতে হবে, এখানে 2টা এই পাশে 2টা। সেই 2 গালে রাখার পরে আস্তে আস্তে এই ওষুধটা গলে যাবে এবং ওষুধটা কাজ করা শুরু করবে বলতে তারা কিভাবে বুঝবে? তার ব্লিডিং হবে, তার অল্প পরিমাণ ব্যথা হতে পারে, ক্র্যাম্পিং একটা পেইন, এগুলো হবে। এটা হচ্ছে কি স্বাভাবিক। কিন্তু যদি এই ব্যথাটা অনেক তীব্র ব্যথা হয়, সে একদম সহ্য করতে পারছে না, অনেক সময় ব্যথার কারণে মানুষ শকে চলে যায়,
আবার এত বেশি রক্তক্ষরণ হচ্ছে যে শকে চলে গেছে, যে তাকে ম্যানেজ করতে খুব কষ্ট হয়ে যায় তখন। আর এই ওষুধগুলো খাওয়ার পরবর্তীতে কি করতে হবে, পরবর্তীতে আবার একটা 10-12 দিন পরে একটা আলট্রাসোনোগ্রাম করে দেখে নেওয়া ভালো যে সে যেই কাজের জন্য এই ওষুধটা প্রয়োগ করেছিল তার শরীরে সেটি পর্যাপ্ত পরিমাণে কাজ করেছে কিনা। আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে যে ওই যে বললাম ইকটোপিক প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, এইসব ক্ষেত্রে এই ওষুধটি কিন্তু নেওয়া যাবে না। মানে ভ্রূণের বয়স যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি তার কার্যক্ষমতা ওখানে প্রয়োগ করতে পারে না। অনেকের আছে যে ওষুধ খাওয়ার প্রতি মানে একটা উদাসীনতা আছে, সে না বুঝে না শুনে যে কোনোভাবেই হোক তার সিস্টেম, আমরা হয়তো বলে দিলাম একরকম বা ফার্মেসি দোকান থেকেও সে বুঝে নিল, কিন্তু সে ঠিক মতো ওষুধটা খেলো না, এটাতেও তার অনেক বড় রকমের বিপদ হতে পারে। আর যেটা বলছিলাম যে ওই যে প্রথম ওষুধটা পানি দিয়ে গিলে খেয়ে ফেলবে এবং এটার ঠিক 12 ঘন্টা বা 24 ঘন্টা পরে বাকি 4টা ওষুধ গালে রাখতে হবে। এখন প্রথম ওষুধটা খাওয়ার পরে কিন্তু তার কোনো শারীরিক পরিবর্তন হবে না। সেটা খাওয়ার পরে যে 4টা ট্যাবলেট গালে রাখতে হবে সেটা অবশ্যই যেন সে দিনের বেলা রাখে। যেমন আগের দিন যদি রাত 9টায় সে খায়, পরের দিন সকাল 9টায় বা সে এই ওষুধটা নিবে, এরকম যদি ভাবে সে খায় ওষুধটা, তখন এটা তার উপরে ভালো একটা কাজ করবে। এবং কাজ করার বিষয়টা হচ্ছে কি যে দিনের বেলা আপনার কোনো একটা ইমার্জেন্সি হলো, আপনি নিকটবর্তী হসপিটালে চলে যেতে পারলেন, কিন্তু রাতের বেলা অনেক সময় ইমার্জেন্সি অ্যারাইজ করলে দেখা যায় হসপিটাল পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্যে আমরা সবসময় বলি যে আগের ওষুধটা যেহেতু আপনাকে এভাবে সাইড ইফেক্টগুলো তৈরি করে না, সেই জন্য প্রথম ওষুধটা যেভাবে খাবেন রাতের দিকে, কিন্তু পরের ওষুধটা যেন আপনি অবশ্যই সকালের দিকে। আবার ছুটি ছাটা থাকে, যখন ধরেন যে বৃহস্পতিবারে আপনি একটা ওষুধ খেলেন, শুক্রবারে আবার আরেক ওই 4টা ট্যাবলেট গালে রাখলেন, তাহলে শুক্রবারে একটা মানে আপনার হাজবেন্ডও বাড়িতে থাকলো, আপনার লোকজন বাড়িতে থাকলো, সবাই অফিস ছুটি থাকে, এরকম সময় যেন ওষুধটা নেওয়া হয়। তো এই বিষয়টা আসলে আমি ডে বাই ডে দেখতে পাচ্ছি যে সবাই এটাতে খুবই ভুল করছে, কোনো কিছু না জেনে না বুঝেই ওষুধটা নিয়ে নিচ্ছে। তো আমি যেগুলো পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো জেনে বুঝেই আসলে এই ওষুধটি খাওয়া উচিত। ধন্যবাদ সবাই।